আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আজকের সিআরএমির বাংলা ক্লাসে সবাইকে জানাচ্ছি আমি স্বাগতম। আজকে তোমরা কি জানো কি পড়ানো হবে? খুব 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 ইম্পর্টেন্ট একটা টপিক আজকে কিন্তু পড়ানো হবে, যেটা হচ্ছে নাটক। নাটকের নাম সিরাজউদ্দৌলা, তাই না? আজকে যেই টপিকের উপরে তোমাদের ক্লাস নিব, ক্লাসটি কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। কারণ আমরা প্রথম থেকে সবকিছু পড়লেও নাটক এবং উপন্যাস যে দুইটা রয়েছে আমরা পড়তে চাই না, কারণ অনেক বড়। ইভেন আমি যখন তোমাদের ক্লাসে পড়তাম আমারও পড়তে ভালো লাগতো না। আমার মনে আছে আমিও সেই এইচএসসির কিছুদিন আগে গিয়ে আমি একটু ধৈর্য নিয়ে পড়েই ফেললাম, ঠিক আছে, যে না আর তো না পড়ে থাকা যাচ্ছে না, এবার পড়তে হবে। তখন আমি পড়েছিলাম, কিন্তু যতদিন সুযোগ ছিল না পড়েই কাটিয়েছিলাম, পরীক্ষার আগেই পড়েছিলাম। তো এখন তোমাদের এটা পড়া অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? তো চলো দেরি না করে শুরু করি। আজকে আমাদের নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা। এখন দেখো, প্রথমেই একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা বানানটা কত ভাবে হতে পারে। তোমার পাঠ্য বইয়ে যে নাটকটি রয়েছে সেই নাটকের নাম কি, কোশ্চেন হতে পারে। এখন সিরাজউদ্দৌলা বানান চারটা অপশনেই থাকবে। সিরাজউদ্দৌলা বানানের বিভিন্ন ভ্যারি থাকবে আর কি। তো দেখে নাও সিরাজউদ্দৌলা বানানটা কিভাবে লেখা রয়েছে। খাতা কলম নিয়ে বসেছো কে কে? খাতা কলমে লিখে ফেলো। শেয়ার দেওয়ার মতো ফ্রেন্ড নাই, শেয়ার তুমি তোমার টাইমলাইনে শেয়ার করতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখো সিরাজউদ্দৌলা তোমার খাতার প্রথমে, একদম প্রথমে সিরাজউদ্দৌলা কথাটা তোমরা লিখো। সবাই লিখো, কে কে লিখেছো আমাকে দেখাও, যে লিখেছো কে কে কমেন্টে জানাও। এখন তাহলে নাটকের নাম যেন ভুল না হয়, সিরাজউদ্দৌলা বানান, এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এবং লিখেছে কে? সিকান্দার আবু জাফর। এখন আর একটা আছে যে আবু জাফর ওবাইদুল্লাহ আর সিকান্দার আবু জাফর, এই দুইটাও গুলিয়ে যায়। আমি নিজে গোলাতাম, এই জন্য আমি কথাটা বললাম। আমি বারবার সিরাজউদ্দৌলা কে লিখেছে রাইটারের নাম বলতে গেলে বলতাম সিকান্দার আবু জাফর ওবাইদুল্লাহ। এটা কিন্তু ভুল, তোমার অপশনে থাকতে পারে। তাহলে এই নাটকের নাম এবং লেখকের নাম দুইটাই খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? নাটকের নাম সিরাজউদ্দৌলা আর লেখক হচ্ছে সিকান্দার আবু জাফর, ঠিক আছে? তানভীর লিখে বলছে আমি লিখেছি, জাহিদ আহমেদ বলছে যে মি। ওকে, থ্যাংক ইউ তোমরা যারা লিখেছো। দেখো আমরা লেখক সম্পর্কে জানবো, সিকান্দার আবু জাফর সম্পর্কে আমাদের জানাটা ইম্পর্টেন্ট, কারণ এই সিকান্দার আবু জাফর নিয়ে আমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টের কোশ্চেন এসে থাকে। এবার নাটক নিয়ে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন থাকে এবং তোমরা পাবা, ঠিক আছে? দেখো লেখক পরিচিতি, সেটা কি? সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেছে 19 মার্চ 1919 সালে। সালটা দেখেছো? 19 মার্চ 1919, ভুল হবে না তো? মনে রাখা কিন্তু খুব ইজি। 19 মার্চ 1919 সালে তেতুলিয়ার তালা সাতক্ষীরা, ঠিক আছে? সাতক্ষীরার তালার তেতুলিয়াতে জন্মগ্রহণ করেছে। তার শিক্ষা জীবনটা একটু দেখবো। তিনি মাধ্যমিক ম্যাট্রিক পাস করেছে 1936-এ, তালা বি দে ইনস্টিটিউশন, এটা হচ্ছে শর্ট ফর্মে লিখেছে। উচ্চ মাধ্যমিক পাস করেছে রিপন কলেজ কলকাতা থেকে। কলকাতার রিপন কলেজ থেকে আবু জাফর, সিকান্দার আবু জাফর কলকাতার রিপন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে। সিকান্দার আবু জাফরের হচ্ছে কর্মজীবন বা পেশা জীবনটা ছিল খুবই বিচিত্র। দেখো কলকাতার মিলিটারি অ্যাকাউন্ট্যান্টস বিভাগে 1939 সালে, ঠিক আছে, পেশাগত জীবন তিনি শুরু করেছিলেন। তাহলে পেশাগত জীবন কোথায় শুরু করেছিলেন? কলকাতার মিলিটারি অ্যাকাউন্ট্যান্টস বিভাগে। চাকরি করেছেন রেডিও পাকিস্তান, সাংবাদিক ছিলেন দৈনিক নবযুগ, সহযোগী সম্পাদক ছিলেন দৈনিক ইত্তেফাক, প্রধান সম্পাদক ছিলেন দৈনিক মিলাদ, প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মাসিক সমকাল। এইগুলা খুব ইম্পর্টেন্ট, যে প্রতিষ্ঠাতা সম্পাদক মাসিক সমকালের সিকান্দার আবু জাফর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল সিকান্দার আবু জাফর? মাসিক সমকাল। প্রধান সম্পাদক ছিল দৈনিক মিল্লাত, প্রধান সম্পাদক ছিল দৈনিক মিল্লাত, আর সহযোগী সম্পাদক ছিল দৈনিক ইত্তেফাক। তাহলে প্রধান সম্পাদক ছিল দৈনিক মিল্লাতের, সহযোগী সম্পাদক ছিল দৈনিক ইত্তেফাকের, ঠিক আছে? আর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল মাসিক সমকাল, ঠিক আছে? মাসিক সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক কে? সিকান্দার আবু জাফর।
তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে, তার মধ্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিল 1966 সালে, 21 পদক পেয়েছিল 1984 সালে। ঠিক আছে, তার কাব্যগ্রন্থগুলো আমরা এখন দেখব। প্রসন্ন প্রহর 1965 তে ছিল প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিতে 1965, তিমিরান্তিক 1965। দেখো 1965 সালে তিনি কিন্তু 3টা কাব্যগ্রন্থ রচনা করে ফেলেছিলেন, সেটা কি প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিতে, তিমিরান্তিক। কবিতা ছিল 1372, এটা কিন্তু কবিতা গ্রন্থের নামই হচ্ছে কবিতা 1372। 1968 সালে প্রকাশিত হয় বৃশ্চিক লগ্ন 1971, বাংলা ছাড়াও 1971। ঠিক আছে, কাব্যগ্রন্থগুলো জেনে রাখবা, সাল এতটা ইম্পর্টেন্ট না এখানে। তার বিভিন্ন নাটক রয়েছে, সেগুলো হচ্ছে শকুন্ত উপাখ্যান 1968, সিরাজউদ্দৌলা। দেখো সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকটি কিন্তু 1965 সালে প্রকাশিত হয়েছিল। 1965 সালে হচ্ছে সিরাজউদ্দৌলা প্রকাশিত হয়েছিল। মহাকবি আলাওল 1965 সালে। এই দুইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মহাকবি আলাওল এবং সিরাজউদ্দৌলা। এই নাটকগুলো হচ্ছে কার? সিকান্দার আবু জাফরের। ঠিক আছে, কাব্যগ্রন্থগুলো জেনে রাখতে হবে, কিন্তু নাটকগুলো তোমার জন্য কাব্যগ্রন্থ থেকে বেশি ইম্পর্টেন্ট। দুটোই জানতে হবে, কিন্তু নাটক হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ। নাটক কি কি? শকুন্ত উপাখ্যান, সিরাজউদ্দৌলা, মহাকবি আলাওল, মাকড়সা। মহাকবি আলাওল কত সালে প্রকাশিত হয় এবং কার লেখা? অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ছিল কিন্তু, তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জাহান বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ জাহান। দেখো তার উপন্যাস আরো ছিল মাটি আর অশ্রু, পূরবী। উপন্যাসগুলো কি কি? মাটি আর অশ্রু, পূরবী, নতুন সকাল। গল্প গ্রন্থ ছিল মূর্তি আর অশ্রু। কিশোর উপন্যাস, অনুবাদ, এগুলো হচ্ছে এত বেশি জানার প্রয়োজন হয় না, তবে নাটকগুলো কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তার কিছু গান ছিল, দেখো মৃত্যুবরণ করেছে এই কবি বা এই লেখক 5 আগস্ট 1975, তাই না? 1919 সালে জন্মগ্রহণ করেছে, 1975 সালে মৃত্যুবরণ করেছে। মৃত্যু সাল এবং জন্মসাল কারোর কিন্তু ভুল হবার কোনো প্রশ্নেই ওঠে না, জন্ম মৃত্যু লিখে ফেলো খাতাতে। সাদিয়া তার অনেক ফ্রেন্ডকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ সাদিয়া। সাদিয়া বলছে শেয়ার মেনশন ডান, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এবার শোনো, আমরা মূল নাটকে চলে আসি। এখন নাটককে আমি তোমাকে লাইন বাই লাইন পড়াবো, এত বিশাল একটা নাটক তোমাকে লাইন বাই লাইন পড়াতে গেলে এই ক্লাস মানে 2টা 3টাতে তো শেষ হবে না, কতগুলো ক্লাস লাগবে তারও কোনো ঠিক ঠিকানা নাই। তো তোমাকে আমি নির্যাসটুকু দিব, তুমি কিভাবে পড়বে, কোন কোনগুলো ইম্পর্টেন্ট, কিভাবে তোমার পড়তে হবে, এই বিষয়টা আমি তোমাকে বলবো। সর্বপ্রথম খাতা নিয়ে তো সবাই বসেছো না, লিখে ফেলো যে এই সিরাজউদ্দৌলা নাটকটাতে টোটাল 4টি অঙ্ক রয়েছে, অর্থাৎ 4টি ভাগে ভাগ করা হয়েছে দৃশ্যগুলো। ঠিক আছে, তাহলে এই পটভূমিগুলো 4টি ভাগে বিভক্ত, অর্থাৎ এই সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক রয়েছে 4টি। সবাই লিখে ফেলো, সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক রয়েছে 4টি এবং হচ্ছে এইভাবে লিখো। ঠিক আছে, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, এইভাবে নিচে নিচে লিখো। উপরে লিখবা 4টি অঙ্ক রয়েছে, এবার নিচে নিচে তোমরা লিখবা যে প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, এইভাবে। কেন লিখতে বলছি তার কারণ হচ্ছে প্রথম অঙ্কে কয়টি দৃশ্য, দ্বিতীয় অঙ্কে কয়টি দৃশ্য, তুমি সেটা পাশে লিখবে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো? মোহাম্মদ আল মামুন বলছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। কত সময় ক্লাস নেবেন? ক্লাস একটু তো টাইম লাগবে। আচ্ছা, তোমরা সবাই বুঝতে পেরেছো না যে আমি কিভাবে লিখতে বলেছি? তাহলে সেইভাবে লিখে ফেলো। হ্যাঁ, যে সিরাজউদ্দৌলা নাটকের টোটাল অঙ্ক রয়েছে 4টি, এটা উপরে লেখো, এবার নিচে নিচে লেখো প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, এভাবে। এবার প্রথম অঙ্কে দৃশ্য রয়েছে হচ্ছে 2টি। প্রথম অঙ্কে রয়েছে 3টি দৃশ্য। এই নাটকে কিন্তু টোটাল রয়েছে 4টি অঙ্ক এবং 12টি দৃশ্য। ঠিক আছে, টোটাল রয়েছে 4টি অঙ্ক এবং 12টি দৃশ্য। তার মধ্যে প্রথম অঙ্কের দৃশ্য রয়েছে 3টি। প্রথম অঙ্কের দৃশ্য রয়েছে
তিনটি। এবার তিনটি দৃশ্য কোথায় কোথায় দেখো। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটা হচ্ছে 1756 সালের 19শে জুন ছিল, ঠিক আছে। 1756 সালের 19শে জুন ছিল প্রথম অঙ্ক এবং স্থানটা ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ। অর্থাৎ প্রথম অঙ্কের প্রথম দৃশ্যটাতে ফোর্ট উইলিয়াম দুর্গ যে নবাব সৈন্যরা বা সিরাজউদ্দৌলা যে দখল করতে পেরেছিল, জয়লাভ করেছিল ফোর্ট উইলিয়াম দুর্গ, সেই জায়গার সেই কাহিনী দিয়ে শুরু করা হয়েছে এবং সেই সময়কালটা ছিল 1756 সালের 19শে জুন, ঠিক আছে। আচ্ছা, সিরাজউদ্দৌলার দাদার নাম কি? শুনো, আমি একটা কথা বলি, তোমার পরীক্ষায় যতটুকু প্রয়োজন আমার মনে হয় ততটুকু মাথার মধ্যে নেওয়াই ভালো। সিরাজউদ্দৌলার দাদার নাম কি, সিরাজউদ্দৌলার দাদার দাদার নাম কি, তোমার কখনো এগুলো প্রশ্নে আসবে না, ঠিক আছে। তা আমি এমনিতেই এই নাটকে অনেক বেশি চরিত্র রয়েছে, এর বাইরে এখন আমি তোমাকে বললে তোমরা সব গোলাবা। নাটকের যে চরিত্রগুলো রয়েছে এগুলো জানলেই তোমার জন্য যথেষ্ট। সিরাজউদ্দৌলার দাদার নাম কি, চাচার নাম কি, এগুলা জেনে তোমার কোনো লাভ নেই এবং এগুলো পরীক্ষাতেও আসবে না। আচ্ছা দেখো এবার কি বলছে, যে তাহলে প্রথম অঙ্কটা শুরু হয়েছিল, প্রথম অঙ্কের প্রথম দৃশ্য শুরু হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গ যখন জয়লাভ করেছিল নবাব সৈন্যরা সেখান থেকে, এবং সেই সময়কালটা ছিল 1756 সালের 19শে জুন, ঠিক আছে। এবার প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য, 4টি অঙ্ক 12টি দৃশ্য, একদম ঠিক তাই। এবার দেখো কি বলছে, প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য, দ্বিতীয় দৃশ্যটা ছিল হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, সময় ছিল, এটা স্থান নয়, এটা হবে সময়, ঠিক আছে। ফোর্ট উইলিয়াম দুর্গ সময় ছিল 1756 সালের 3রা জুলাই, অর্থাৎ প্রথম অঙ্কের যে দ্বিতীয় দৃশ্যটা ছিল সেটা 1756 সালের 3রা জুলাইয়ের একটা ঘটনা ব্যাখ্যা করা হয়েছে, যেটার স্থান ছিল কলকাতার ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজ। শুনো, ফার্স্টে কি হলো, নবাব সৈন্যরা বা সিরাজউদ্দৌলা তো ফোর্ট উইলিয়াম দুর্গ জয়লাভ করে নিল। তারপরে কি হলো, ওই যে ইংরেজরা যারা ওই ফোর্ট উইলিয়াম দুর্গতে ছিল তারা তো সবাই কাবু হয়ে গেল এবং তারা পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে তারা একটা জাহাজে সবাই মিলে আশ্রয় নিল এবং সেটাই সাময়িকভাবে তাদের একটা মানে সাম্রাজ্য কাইন্ড অফ গড়ে উঠেছিল। সেখানে তারা বিভিন্ন ধরনের কূটকৌশল বা প্ল্যান পরিকল্পনা করতে থাকলো কিভাবে নবাবের আবার ক্ষতি করা যায়, তাই না? তো সেই জাহাজের থাকাকালীন যে ঘটনাগুলো ঘটেছিল সেটাই হচ্ছে প্রথম অঙ্কের 2 নাম্বার দৃশ্যে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে সেটা কি, ফোর্ট উইলিয়াম জাহাজ, ঠিক আছে। ফোর্ট উইলিয়াম জাহাজ সেটা কোন নদীতে ছিল? কলকাতার ভাগীরথী নদীতে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ফোর্ট উইলিয়াম বানান ভুল হয়েছে, তাই না? আসলেই তো ফোর্ট উইলিয়াম বানান ভুল করেছে। আসলে টাইপিং মিস্টেক না অনেক সময় হয়ে যায়, তোমরা এগুলো একটু বুঝে নিও। অনেক কিছু টাইপ করতে হয় তো একটু মিস্টেক হয়েই যায়। এবার প্রথম অঙ্কের 1 নাম্বার দৃশ্য গেল, 2 নাম্বার দৃশ্য গেল, 3 নাম্বার দৃশ্যতে দেখো কি হলো, 1756 সালের 10ই অক্টোবর, ঠিক আছে। সময়টা কত ছিল? 1756 সালের 10ই অক্টোবর। স্থান ছিল ঘসেটি বেগমের বাড়ি, ঠিক আছে। ঘসেটি বেগমের বাড়িতে কিছু ঘটনা ঘটেছিল, সেইখানটা বর্ণনা করা হয়েছে প্রথম অঙ্কের 3 নাম্বার দৃশ্যে, এবং সেই সময়কালটা ছিল 1756 সালের 10ই অক্টোবর। তোমরা এইভাবেই লিখছো তো? সবাই কিন্তু এইভাবেই লিখো, ঠিক আছে। তাহলে কি যখন পরীক্ষার আগে খাতাটা একবার জাস্ট চোখ মানে পাতাগুলো উল্টে দেখে নিবে, একটা ধারণা চলে আসবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট। কয়টা অঙ্ক, কয়টা দৃশ্য, কোন দৃশ্যে কোন সময়টার কথা বা কোথাকার ঘটনা উল্লেখ করা হয়েছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদেরকে জানতে হবে। তাহলে প্রথম অঙ্কের 3 নাম্বার দৃশ্য হচ্ছে ঘসেটি বেগমের বাড়ি, ঠিক আছে। তাহলে এই যে প্রথম অঙ্কের দৃশ্যপটগুলো যদি আমি একটু সামারি করি তাহলে কি ছিল, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যতে সৈন্যদের, ইংরেজ সৈন্যদের একটা দুর্গ ছিল যেটার নাম ছিল ফোর্ট উইলিয়াম। এখন ওই ফোর্ট উইলিয়াম দুর্গ কি করলো, নবাব সিরাজউদ্দৌলা জয়লাভ করে নিল, ফোর্ট উইলিয়াম দুর্গকে জয়লাভ করে নিল। নবাব সৈন্যরা জয়ী হলো, ফোর্ট উইলিয়াম দুর্গ তারা হচ্ছে নিজেদের দখলে নিয়ে নিতে সক্ষম হলো। এরপরে কি হলো, ফোর্ট উইলিয়াম দুর্গে যেসব ইংরেজরা ছিল
ছিল তারা পালিয়ে গেল। পালিয়ে গিয়ে তারা ভাগীরথী নদীতে, কলকাতার ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজে সবাই আশ্রয় নিয়েছিল এবং সেখানে সাময়িকভাবে তারা সবাই একত্রিত হয়ে আবার কিভাবে প্রবেশ করা যায় নবাবের এই ফোর্ট উইলিয়াম দুর্গ আবার কিভাবে নিজেদের দখলে নেওয়া হয় এই সমস্ত তারা মানে চিন্তা ভাবনা প্ল্যান পরিকল্পনাগুলো করত। ঠিক আছে, কোথায়? ফোর্ট উইলিয়াম জাহাজে। এবং এইখানকার ঘটনাটা রয়েছে প্রথম অঙ্কের 2 নাম্বার দৃশ্যে। তাহলে প্রথম দৃশ্যে জয়ী হলো, 2 নাম্বার দৃশ্যে তারা আবার হচ্ছে যে কূটকৌশল করতে লাগলো এবং 3 নাম্বার দৃশ্যে গিয়ে কি হলো, কূটকৌশল বা মানে তোমার ক্ষতি করার যে সমস্ত প্ল্যান পরিকল্পনা সেগুলো কি শুধু ইংরেজরাই করেছিল? সেগুলোর পেছনে কিন্তু নবাবের অত্যন্ত কাছের মানুষজনরা জড়িত ছিল, তার মধ্যে একজন ছিল ঘসেটি বেগম, তাই না? আমরা মোটামুটি সবাই এই নামটা জানি। ঠিক আছে, ইভেন একটা বাচ্চা যখন বড় হয় সে জানেও না ঘসেটি বেগমকে, কিন্তু সেও মনে হয় ঘসেটি বেগমের নাম শুনেই চিনে ফেলে, যেমন মির্জাফর, ঘসেটি বেগম, এইগুলো। ঘসেটি বেগম ছিল নবাব সিরাজউদ্দৌলার আপন খালা। তারপরেও কি ঘসেটি বেগম কিন্তু নবাবের বিরুদ্ধে প্রচন্ড রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাই সেই ষড়যন্ত্রের সময়টা হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে 3 নাম্বার দৃশ্যে, প্রথম অঙ্কের 3 নাম্বার দৃশ্যে। ঠিক আছে, আচ্ছা, ঘসেটি বেগম সম্পর্কে যদি একটু বলতে হয় সেটা হচ্ছে ঘসেটি বেগম কিন্তু প্রচন্ড রকমের একটা ক্ষমতালোভী একটা মহিলা ছিল। ঠিক আছে, ক্ষমতালোভী একটা মানুষ ছিল। তার নিজের কিন্তু কোনো সন্তান ছিল না, ঘসেটি বেগমের নিজের কোনো সন্তান ছিল না। এ কারণে সে কি করেছিল, নবাব সিরাজউদ্দৌলারই ভাই, ছোট ভাই ছিল একরামউদ্দৌলা, তাকে হচ্ছে ঘসেটি বেগম পালক হিসেবে নেয়। ঠিক আছে, একরামউদ্দৌলাকে ঘসেটি বেগম পালক হিসেবে নেয়, যে এই আশায় যে একরামউদ্দৌলা বড় হয়ে যখন সে নবাব হবে তখন ঘসেটি বেগম রাজমাতা হবে। কিন্তু সেই আশা তার পূর্ণ হয় না, কারণ খুবই কম বয়সে একরামউদ্দৌলা বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ঠিক আছে, যখন একরামউদ্দৌলা বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা গেল তখন ঘসেটি বেগম অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়লো যে তার তো রাজমাতা হওয়ার আর হচ্ছে হয়ে উঠলো না। তখন সে পরবর্তীতে আবার হচ্ছে একজনকে পালক হিসাবে নেয়, তাকে নবাব বানানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সেগুলো আলটিমেটলি হয়ে থাকে না। আবার ঘসেটি বেগমের কিন্তু সিরাজউদ্দৌলার উপর একটা প্রচন্ড রকমের রাগ ছিল। তার কারণ হচ্ছে ঘসেটি বেগমের যে স্বামী ছিল নওয়াজিশ মোহাম্মদ, ঠিক আছে, সে অত্যন্ত মানে দুর্বল একটা মানুষ ছিল, রোগা দুর্বল একটা মানুষ ছিল নওয়াজিশ। সে হচ্ছে রাজ্য পরিচালনাতে সক্ষম ছিল না। এ কারণে তার পরিবর্তে আরেকজন ছিল, সে হচ্ছে রাজ্য পরিচালনা করত নওয়াজিশ মোহাম্মদের পরিবর্তে, তার নাম ছিল হোসেন কুলি খাঁ। ঠিক আছে, তো হোসেন কুলি খাঁ নওয়াজিশ মোহাম্মদের পরিবর্তে রাজ্য পরিচালনা করত এবং হোসেন কুলি খাঁয়ের সাথে ধারণা করা হয় যে ঘসেটি বেগমের একটা সম্পর্ক হয়ে ওঠে। পরবর্তীতে কি হয় দেখো, যে যখন এটা বুঝতে পারে মোটামুটি মানুষজন, তখন আলীবর্দী খাঁয়ের নেতৃত্বে সিরাজউদ্দৌলা ওই হোসেন কুলি খাঁকে হত্যা করে এবং ওই সময় ঘসেটি বেগম কিছুতে এটা মেনে নিতে পারছিল না। এ কারণে সেখান থেকে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ঘসেটি বেগমের একটা তীব্র ক্ষোভ তৈরি হয় এবং এই কারণে আরো সিরাজউদ্দৌলাকে হটানোর জন্য ঘসেটি বেগম আরো বেশি তৎপর হয়ে ওঠে। ঠিক আছে, তোমরা কিন্তু হচ্ছে খুব বেশি মনোযোগের সাথে আমার কথাগুলো শুনবে, গল্প আকারে মনে রাখার চেষ্টা করবে, তাহলে আরো বেশি মনে থাকবে। তাহলে ঘসেটি বেগম সম্পর্কে কি মোটামুটি একটা ধারণা পাওয়া গেল, তাই না? এরপরে দেখো কি বলছে, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যতে সময়কালটা ছিল 1757 সালের 10ই মার্চ। 1757 সালে 10ই মার্চ ছিল দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য এবং স্থানটা ছিল নবাবের রাজদরবার। ঠিক আছে, নবাবের রাজদরবারে ছিল দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। সময়টা ছিল 1757 সালের
1757 সালের 10 মার্চ। এবং দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য দেখো 1757 সালের 19 মে মীর জাফরের আবাস। ঠিক আছে, মীর জাফরের আবাস ছিল। মীর জাফর কিন্তু এমন একটা মানুষ ছিল, এত বেশি সে বিশ্বাসঘাতকতা করেছিল যে তাকে একদম বিশ্বাসঘাতকের অপর নাম হিসেবেই মীর জাফর আমরা এখন ব্যবহার করি, তাই না? মীর জাফর যখন আলীবর্দী খাঁয়ের সাথে এসেছিল তখন কিন্তু তার কোনো কিছুই ছিল না। তো আলীবর্দী খাঁ তাকে নিজের করে নিয়ে বিভিন্ন বড় বড় দায়িত্বে মীর জাফরকে বসানো হলো, তাকে বিভিন্ন বড় বড় দায়িত্বে বসালো। কিন্তু মীর জাফর কি করলো, আলীবর্দী খাঁয়ের সাথে তো বিশ্বাসঘাতকতা করেছিলই, ইভেন বারবার সে বিশ্বাসঘাতকতা করে তাকে বারবার রাজ্য থেকে বিতাড়িত করা হলেও পরবর্তীতে মীর জাফর কি করেছে, বারবার ক্ষমা চেয়েছে এবং তাকে বারবার ক্ষমা করে দেওয়া হয়েছে, যার ফল কিন্তু লাস্টে গিয়ে প্রচন্ড রকমের ভয়াবহ ছিল। তাহলে কি আমাদেরকে কিন্তু মানুষ চিনতে হবে, সবাই কিন্তু ক্ষমা অবশ্যই মহৎ গুণ, কিন্তু বুঝতে হবে কাকে কতক্ষণ ক্ষমা করা যায় বা কাকে ক্ষমা করা যায়। ঠিক আছে, যদি ওই ক্ষমাটা না করতো, এক দুইবারের পরে যখন আবার ভুল করছে সে সময় যদি তাকে ক্ষমা না করা হতো, তাহলে হয়তো বা শেষের এই ভয়ানক পরিণতি সিরাজের নাও হতে পারতো, তাই না? আপু প্রত্যেকদিন কি ক্লাস হয়? না আপু, প্রত্যেকদিন ভাইয়া ক্লাস প্রত্যেকদিন হয় না। ক্লাস বাংলা ক্লাসটা হয় হচ্ছে যে শুক্র এবং শনিবার। অন্যান্য ক্লাস হয় মোটামুটি সিআরএমইতে প্রতিদিনই কোনো না কোনো ক্লাস থাকে, কিন্তু বাংলা ক্লাসটা হয় শুক্রবার এবং শনিবার। আচ্ছা, তাহলে মীর জাফর সম্পর্কে কি ধারণা পাওয়া গেল, তাই না, এই চরিত্রটা সম্পর্কে? এবং দেখো যারা যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদের প্রত্যেকের পরিণতি কিন্তু অনেক বেশি খারাপ ছিল। সেটা কেমন? ঘসিতি বেগম নৌকাডুবিতে মারা যায়, মীর জাফর কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মারা যায়, প্রত্যেকে কিন্তু খুব শোচনীয়ভাবে মারা গিয়েছিল। তো কি খারাপ কাজের পরিণতি কখনো ভালো হয় না, না? সাময়িকভাবে হয়তো ভালো লাগলেও শেষমেশ কিন্তু খারাপ হয়েই যায়। এরপরে দেখো দ্বিতীয় অঙ্কের 3 নাম্বার দৃশ্য কোথায়, সেটা হচ্ছে 1757 সালের 9 জুন। স্থান ছিল মিরনের আবাস, মিরন। ঠিক আছে, দ্বিতীয় অঙ্কের 3 নাম্বার দৃশ্যের স্থান ছিল মিরনের আবাস, সময়টা ছিল 1757 সালের 9 জুন। তাহলে কি দেখো 2 নাম্বার দৃশ্য কিন্তু মোটামুটি সব 1757 সালে। 1 নাম্বার দৃশ্য ছিল 1756 সালের ঘটনা, 2 নাম্বার দৃশ্য এসে 1757 সালের ঘটনা। তাহলে দ্বিতীয় অঙ্কে 3 নাম্বার দৃশ্য 1757 সালের 9 জুন এবং হচ্ছে 1757 সালের 9 জুন এবং স্থানটা ছিল হচ্ছে মিরনের আবাস। মিরন ছিল এই যে প্রচন্ড রকমের বিশ্বাসঘাতক যে মীর জাফরের ছেলে ছিল মিরন। ঠিক আছে, সে প্রচন্ড রকমের একটা চরিত্রহীন ছেলে ছিল, প্রচন্ড রকমের একটা মানে স্বার্থান্বেষী একটা মানুষ ছিল, যত রকমের খারাপ কাজ করা যায় মিরন কিন্তু সেই টাইপের ছিল। এবং মিরন কিন্তু হচ্ছে সিরাজউদ্দৌলার যে স্ত্রী ছিল লুৎফুন্নেসা, তাকে বিয়ে করার আশা করেছিল, বিয়ে করতে চেয়েছিল, বারবার কিন্তু সে তার ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করেছিল মিরন লুৎফুন্নেসাকে বিয়ে করার। কিন্তু লুৎফুন্নেসা ছিল প্রচন্ড একটা স্ট্রং মাইন্ডের একটা পার্সন। তো লুৎফুন্নেসা যেহেতু কখনোই সম্মতি জানায়নি এবং সে যেহেতু খুব দৃঢ় মনের অধিকারী ছিল, মিরনের এই ইচ্ছা কিন্তু কখনোই পূরণ হয়নি। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখানে দেখো প্রথম অঙ্কে দৃশ্য আছে 3টা। ঠিক আছে, দ্বিতীয় অঙ্কেও দৃশ্য রয়েছে 3টা, 6টা দৃশ্য চলে গেল। এবার আমরা তৃতীয় অঙ্কে যাই। তৃতীয় অঙ্কে দেখো দৃশ্য রয়েছে 4টা, এখানে হচ্ছে চতুর্থ হবে। তৃতীয় অঙ্কে দৃশ্য রয়েছে 4টা, 1 নম্বরের দৃশ্য 3টা, 2 নম্বরের দৃশ্য 3টা এবং 3 নম্বরে হচ্ছে দৃশ্য হলো 4টা। তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যটা দেখো কোথায়, 1757 সাল। ঠিক আছে, 1757 সালে এটা 10 থেকে 21 জুনের মধ্যে যে কোনো একদিনের ঘটনা বর্ণনা করা হয়েছে তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে এবং সেই স্থানটি ছিল হচ্ছে লুৎফুন্নেসার কক্ষ। লুৎফুন্নেসা ছিল
সিরাজউদ্দৌলার ওয়াইফ বা সিরাজউদ্দৌলার বউ ছিল হচ্ছে লুৎফুন্নেসা। তো এই লুৎফুন্নেসার কক্ষে গিয়ে সিরাজউদ্দৌলা প্রচন্ড রকমের হোপলেস হয়ে তার ভেঙে পড়ার জন্য সে তার স্ত্রীর কাছে গিয়েছিল এবং সে সময় সে বিভিন্ন মোটিভেশন দিয়েছিল, বিভিন্ন কথোপকথন হয়েছিল। সেই জায়গাটাই হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে, ঠিক আছে। আর সেই সময়টা কত ছিল? 1757 সালে, এবং তারিখটা ছিল 10 থেকে 21 জুনের মধ্যে যে কোনো একটা দিন ছিল, ঠিক আছে। তৃতীয় অঙ্কের 2 নম্বর দৃশ্যতে আমরা এখন আসব। সময়টা ছিল 1757 সালের 22শে জুন। 2 নম্বর দৃশ্য কবে ছিল? 1757 সালের 22শে জুন। 1 নম্বর দৃশ্য ছিল কি 10 থেকে 21 জুনের মধ্যে কোনো একদিন। 2 নম্বর দৃশ্যে হচ্ছে 22শে জুন ছিল 1757 সালে। তৃতীয় অঙ্কের 2 নম্বর দৃশ্য স্থান ছিল পলাশীতে সিরাজের শিবির, তাই না? সিরাজের শিবির ছিল পলাশীতে এবং সেখানে অর্থাৎ সেই যুদ্ধ প্রাঙ্গণে কিন্তু আমরা চলে এসেছি 22শে জুন। তৃতীয় অঙ্কের 3 নম্বর দৃশ্য হচ্ছে 1757 সালে 23শে জুন পলাশীর যুদ্ধক্ষেত্র। পলাশীর যুদ্ধক্ষেত্র 1757 সালে 23শে জুন, এই জায়গাটার ব্যাখ্যা রয়েছে তৃতীয় অঙ্কের 3 নম্বর দৃশ্যে। পলাশীর যুদ্ধক্ষেত্রের ব্যাখ্যা কোথায় রয়েছে? তৃতীয় অঙ্কের 3 নম্বর দৃশ্যে। তৃতীয় অঙ্কের 4 নম্বর দৃশ্য হচ্ছে 1757 সালের 25শে জুন, স্থান হচ্ছে মুর্শিদাবাদ নবাবের দরবার। মুর্শিদাবাদের নবাবের যে দরবার ছিল সেইখানকার কাহিনীটা ব্যাখ্যা করা হয়েছে তৃতীয় অঙ্কের 4 নম্বর দৃশ্যে। সময়টা ছিল 1757 সালের 25শে জুন। চতুর্থ অঙ্ক, ঠিক আছে। চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য ছিল 1757 সালের 29শে জুন, মীর জাফরের দরবার। মীর জাফরের দরবার অর্থাৎ তখন কি নবাব পরাজিত হয়েছে, মীর জাফর সিংহাসনে চলে গিয়েছে। তো মীর জাফরের দরবার ছিল প্রথম, সেটা হচ্ছে চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে 1757 সালের 29শে জুন। চতুর্থ অঙ্কের 2 নম্বর দৃশ্য। চতুর্থ অঙ্কে গিয়ে কিন্তু দৃশ্য হচ্ছে 2টা। তো 2 নম্বর দৃশ্য 1757 সালের 2রা জুলাই, স্থান হচ্ছে জাফরগঞ্জ কয়েদখানা, অর্থাৎ যেখানে সিরাজউদ্দৌলাকে মেরে ফেলা হয়েছিল, ঠিক আছে। 1757 সালের 2রা জুলাই, চতুর্থ অঙ্কের 2 নম্বর দৃশ্য। তাহলে এখন দেখো সিরাজউদ্দৌলা নাটকের টোটাল অঙ্ক হচ্ছে 4টা, টোটাল দৃশ্য হচ্ছে 12টা। প্রথম অঙ্কের দৃশ্য রয়েছে 3টা, দ্বিতীয় অঙ্কের দৃশ্য রয়েছে 3টা, তৃতীয় অঙ্কের দৃশ্য রয়েছে 4টা এবং চতুর্থ অঙ্কের দৃশ্য রয়েছে 2টা। তাহলে এই হচ্ছে মোটামুটি দৃশ্যপট সিরাজউদ্দৌলা নাটকের। এই পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। এই পর্যন্ত তোমাদের কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা আমাকে একটু জানাবা। ঝটপট কমেন্ট করে জানা। আমি কিন্তু আজকে বেশি কমেন্ট নিব না, যতটুকু নিব। আচ্ছা, আয়েশা সিদ্দিকা বলছে ক্লিয়ার। তাহলে হচ্ছে আমি ধরে নিতে পারি মোটামুটি তোমরা সবাই ক্লিয়ার। কনসেপ্ট অর্থাৎ দৃশ্যগুলো, মেইন জিনিসগুলো যে কোথায় কি হয়েছিল মোটামুটি একটা ধারণা আমাদের আসছে। এখন আমরা দেখব যে ভেতরে আসলে কি আছে। আমি তো আগেই বলেছি আমি তো লাইন বাই লাইন তোমাদেরকে পড়াতে পারবো না, তবে আমরা সার সংক্ষেপটা তোমাদেরকে দিব, ঠিক আছে। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য কোথায় ছিল? ফোর্ট উইলিয়াম দুর্গ। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য ছিল ফোর্ট উইলিয়াম দুর্গতে। এখন এখানে কি হয়েছিল দেখো, 1756 সালের 19শে জুন। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য আগেই দেখে এসেছি, কোথায় ছিল? 1756 সালের 19শে জুন। নবাব সৈন্যরা ফোর্ট উইলিয়ামে আক্রমণ করে, এতে ইংরেজরা চরমভাবে পর্যদুস্ত হয়ে পড়ে, অর্থাৎ ইংরেজরা পরাজিত হয়ে যায় এবং নবাব সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ জয়লাভ করে, ঠিক আছে। কি হয় দেখো, ওয়ালি খান ক্যাপ্টেন ক্লেটনকে, ওয়ালি খান, ঠিক আছে, ওয়ালি খান একজন বাঙালি ছিল। ওয়ালি খান বাঙালি ছিল, কিন্তু সে হচ্ছে টাকার জন্য কোম্পানিতে, ইংরেজদের কোম্পানিতে চাকরি করত ওয়ালি খান টাকার জন্য। কিন্তু ওয়ালি খানের কিন্তু দেশপ্রেমটা মনের মধ্যে ছিল, সে শুধুমাত্র টাকার অভাব যেহেতু তাদের ছিল, টাকার জন্য জাস্ট চাকরি করত, ঠিক আছে।
তো সেই ওয়ালি খান ক্যাপ্টেন ক্লেটনকে যুদ্ধ বন্ধের জন্য অনুরোধ করে। দেখো যখন ফোর্ট উইলিয়াম দুর্গ সিরাজউদ্দৌলা সৈন্যরা যখন মোটামুটি ঘিরে ফেলে, তখন ওয়ালি খান যেহেতু ইংরেজদের সৈন্য ছিল, বাঙালি হলেও সে ইংরেজদের সৈন্য ছিল, তো সে বুঝতে পারে যে নবাবের সৈন্যরা মোটামুটি ঘিরে ফেলেছে, তাদের আর পালাবার পথ নেই, তো যুদ্ধ এখন বন্ধ করতে হবে। তো সেজন্য ওয়ালি খান ক্যাপ্টেন ক্লেটনকে, ঠিক আছে, ক্যাপ্টেন ক্লেটনকে যুদ্ধ বন্ধের জন্য অনুরোধ করে। ওয়ালি খান ইংরেজদের হয়ে যুদ্ধ করে কোম্পানির টাকার জন্য, ঠিক আছে, সে চাকরি করতো কাইন্ড অফ, ঠিক আছে। উমিচাঁদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠায়। উমিচাঁদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠায়। উমিচাঁদ কিন্তু হচ্ছে শিখ সম্প্রদায়ের লোক ছিল। উমিচাঁদ শিখ সম্প্রদায়ের লোক ছিল। হলওয়েলের মনে করে যে গভর্নর রজার ড্রেকের সাথে পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করাই যুক্তিযুক্ত, ঠিক আছে। উমিচাঁদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠায়। উমিচাঁদ এমন একটা মানুষ ছিল, সে টাকার জন্য সবকিছু করতে পারে এমন একটা মানুষ ছিল, যে টাকা দেয় সে তার পক্ষে কাজ করে। তো সে টাকার জন্য ইংরেজদের পক্ষেও কাজ করতো, সে টাকার জন্য নবাবের পক্ষেও কাজ করতো, ঠিক আছে, একদম দুমুখী ছিল, যেখানে টাকা পায় সেখানে উমিচাঁদ। তো সে কারণেই সে হচ্ছে খবর পাঠায় নবাবের ছাউনিতে। আর হলওয়েল ইংরেজদের পক্ষের লোক ছিল, সেও বুঝতে পারে যে পরিস্থিতি ইংরেজদের আর অনুকূলে নাই, তখন হলওয়েল কি করে, গভর্নর রজার ড্রেকের সাথে পরামর্শ করে যে আমাদের মনে হয় এবার আত্মসমর্পণ করাই ভালো, ঠিক আছে। হলওয়েল মনে করে যে আত্মসমর্পণ করাই যুক্তিযুক্ত হবে, এজন্য সে গভর্নর রজার ড্রেকের সাথে পরামর্শ করে। উমিচাঁদকে নবাবের সেনাধ্যক্ষ রাজা মানিকচাঁদের কাছে পত্র লেখার অনুরোধ করা হয়, ঠিক আছে। উমিচাঁদকে নবাবের সেনাধ্যক্ষ মানে হচ্ছে যখন তারা বুঝে নিল এবং রজার ড্রেক মেনে নিল যে আচ্ছা ঠিক আছে, আমার তো এখন উপায় নাই, তাহলে আমার এখন আত্মসমর্পণ করতে হবে। তো সে সময় কি করলো যে উমিচাঁদ টাকার জন্য যে সব পক্ষেই থাকতো, তো উমিচাঁদকে কোনো একটা কারণে সেই সময় নবাব ইংরেজ সৈন্যরা বন্দি করে রেখেছিল ফোর্ট উইলিয়াম দুর্গতে। এখন নবাবের কাছে তো আত্মসমর্পণ করতে হবে, তো কিভাবে সে কি করবে, এই কারণে সে ইংরেজ সৈন্যরা উমিচাঁদের কাছেই বলে যে তুমি নবাবের সৈন্যদের কাছে পত্র লিখে দাও, ঠিক আছে। তো সেই সময় উমিচাঁদ আবার বলে যে বন্দির কাছে এ প্রার্থনা কেন, সার্জন হলওয়েল, ঠিক আছে, যেহেতু উমিচাঁদ সেই সময় তাদের কাছেই বন্দী ছিল, আবার তারাই এসে বলছে যে তুমি নবাবের কাছে পত্র লিখে দাও, আমরা আত্মসমর্পণ করছি। তো এই কারণে উমিচাঁদ তখন বলে যে বন্দির কাছে এরকম প্রার্থনা কেন, তাহলে বন্দির কাছে প্রার্থনা কেন সার্জন হলওয়েল, উক্তিটি কার, উমিচাঁদের। তোমরা কিভাবে পড়বে দেখো, অবশ্যই তোমরা পড়বে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের প্রথম সংলাপটিকার বা সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটিকার, সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটিকার, এভাবে পড়তে হবে, ঠিক আছে। তো 4টা অঙ্কেরই প্রথম সংলাপ এবং শেষ সংলাপটা তোমরা মনে রাখবে যে কার। এবার দেখো, নবাবের পদাতিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে আসে, আর গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যা স্রোতের মতো ছুটে আসে, ঠিক আছে। এটা মানে হচ্ছে যে ফোর্ট উইলিয়াম দুর্গ তো হচ্ছে মোটামুটি সিরাজের দখলে চলে আসে, নবাব সিরাজউদ্দৌলার সৈন্যদের দখলে চলে আসে ফোর্ট উইলিয়াম দুর্গ। সৈন্যরা, সিরাজউদ্দৌলার সৈন্যরা এত বিপুল পরিমাণ ছিল যে সেই বিপুলতা বোঝানোর জন্য বলছে যে নবাবের পদাতিক বাহিনীর দমদমের সরু রাস্তা দিয়ে, ঠিক আছে, কোথাকার সরু রাস্তা, দমদমের সরু রাস্তা দিয়ে চলে আসে, আর গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে এত সংখ্যায় বেশি ছিল যে বলা হচ্ছে বন্যা স্রোতের মতো ছুটে আসে। দেখো গোলন্দাজ বাহিনী কোথায় ছিল বলতো, শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে এসেছিল। গোলন্দাজ বাহিনী এসেছিল শিয়ালদার মারাঠা খাল পেরিয়ে, আর পদাতিক বাহিনী এসেছিল দমদমের সরু রাস্তা দিয়ে।
ক্যাপ্টেন মিনচিন দমদমের রাস্তাটা উড়িয়ে দেওয়ার কথা থাকলেও সে পালিয়ে যায়। অর্থাৎ দেখো ক্যাপ্টেন মিনচিন ছিল হচ্ছে সেই ইংরেজদের লোক। তো দমদমের ওই রাস্তা দিয়ে যেহেতু নবাব সৈন্যরা এত বিপুল পরিমাণে আসছিল যে তারা চিন্তা করেছিল এবং ক্যাপ্টেন মিনচিনের দায়িত্ব ছিল নবাবের সৈন্যরা ওই দমদমের রাস্তা দিয়ে আসছে, তো মিনচিনের উপরে দায়িত্ব পড়েছিল যে ওই দমদমের রাস্তা উড়িয়ে দিবে। কিন্তু মিনচিন ভয় পেয়ে যায়, ভীত হয়ে যায়, সে সেটা না করে কি করে, সে পালিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলছে, নবাবের সৈন্যরা গঙ্গার দিককার ফটক ভেঙে, ফটক মানে হচ্ছে গেট, তো ওই ফোর্ট উইলিয়াম দুর্গের যে গঙ্গার দিকের যে গেটটা ছিল সেই গেট ভেঙে কেল্লার ভেতরে ঢুকে পড়ে। সেখান দিয়ে একদল ডাচ সেনা পালিয়ে যায়, অর্থাৎ ওই যে ডাচ যেসব সেনারা ছিল তারা ওইখান থেকে পালিয়ে যায়। আর পালিয়ে যাওয়া মানে কি, নবাবের সৈন্যরা সবাই ভেতরে ঢোকে, ডাচ সৈন্যরা পালিয়ে যায়, তার মানে সেই দুর্গ তারা দখল করে নেয়। এবার গভর্নর ড্রেক ও ক্যাপ্টেন ক্লেটন ব্রিটিশ সিংহ, ক্যাপ্টেন ক্লেটনকে বলা হতো ব্রিটিশ সিংহ, ঠিক আছে। তো এই গভর্নর ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন নৌকা করে পালিয়ে যায়। ফার্স্টে কিন্তু কি হয় জানো, ক্যাপ্টেন ক্লেটন অনেক বড় বড় কথা বলে যে না আমরা পালাতে পারি না, আমাদের যুদ্ধ করতে হবে এই সেই, কিন্তু লাস্ট মোমেন্টে কি হয়, সেও পালিয়ে যায়। তো গভর্নর ড্রেক ও ক্যাপ্টেন ক্লেটন হচ্ছে নৌকা করে পালিয়ে যায়। এছাড়াও ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড ও ম্যানিংহাম নৌকায় করে দুর্গ থেকে পালিয়ে যায়। তাহলে এরা হচ্ছে কি করে, একদম কাপুরুষের মতন দুর্গ থেকে নৌকা করে পালিয়ে যায়, মনে থাকবে, নৌকা করে পালিয়ে যায়। হলওয়েলের পুরো নাম হচ্ছে জন জেফোনিয়া হলওয়েল, মনে রাখবে। হলওয়েলের পুরো নাম জন জেফোনিয়া হলওয়েল। হলওয়েল কিন্তু পেশায় একজন ডাক্তার ছিল, কিন্তু তারপরেও সে একজন সার্জন ছিল, কিন্তু তারপরে কি হয়, সে হচ্ছে টাকার লোভে সে সমস্ত ছেড়ে দিয়ে এই চাকরিতে চলে আসে, যে এখানে টাকা বেশি পাবে সেই লোভে। ঠিক আছে, কাশিমবাজার কুঠি থেকে গ্রেফতার করা হয়েছে ওয়াটস ও কলেটকে। তাহলে কাশিমবাজার কুঠি থেকে এই যে যারা যারা হচ্ছে যে পালিয়ে গিয়েছিল দুর্গ থেকে, তারা তো গেল, আর কিছু মানুষকে তারা মানে ধরতে পেরেছিল, ঠিক আছে, বন্দি করতে পেরেছিল। তাদের মধ্যে কাশিমবাজার কুঠি থেকে দেখো গ্রেফতার করেছিল ওয়াটস এবং কলেটকে। ইংরেজদের অপরাধ কাশিমবাজারে গোলা বারুদ আমদানি করা। আচ্ছা দেখো এইটা বলতে কি বোঝানো হচ্ছে, যে কেন ইংরেজদেরকে সিরাজউদ্দৌলা হচ্ছে কেন ইংরেজদেরকে আক্রমণ করলো, তাদের সেই দুর্গ কেন তারা দখলে নিয়ে নিল, তাদের অপরাধ ছিল কি অপরাধ, দেখো কাশিমবাজারে গোলা বারুদ আমদানি করা, কলকাতার আশপাশে গ্রামের পর গ্রাম দখল করা, দুর্গের সামরিক শক্তি বৃদ্ধি করা, কৃষ্ণবল্লভকে আশ্রয় দান এবং সিরাজকে নজরানা না পাঠানো। অর্থাৎ দেখো আগে এমন ছিল, ইভেন দেখো এখনকার প্রেক্ষাপট যদি আমরা দেখি, যে আমি যদি বড় কোনো দায়িত্বে যাই তাহলে আমরা কি করি, যে প্রধানমন্ত্রীর সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করি, কোনো উপহার সামগ্রী বা ফুল নিয়ে তার কাছে যাই, এটা একটা সৌজন্যতা, তাই না? তো আমি যদি মানে নবাবের দরবারে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য শুরু করি, তো অবশ্যই আমি নবাবকে কোনো উপহার পাঠাবো, তো এটা হচ্ছে সৌজন্যতা। কিন্তু ইংরেজরা নবাবের এলাকাতে এসে ব্যবসা বাণিজ্য করলেও নবাবকে কোনো ধরনের নজরানা মানে হচ্ছে উপহার, কোনো ধরনের উপহার সামগ্রী তারা নবাবকে দেয় না। এটা কিন্তু কাইন্ড অফ কি, নবাবকে তারা উপেক্ষা করে, তাই না? তারপরে দেখো তুমি মনে করো হচ্ছে আমার এলাকাতে এসে যুদ্ধ করছো, এখন আমি অবশ্যই আমার মনের মধ্যে থাকবে যে তুমি আমার এলাকায় এসেছো, ঠিক আছে, কিন্তু কোনোভাবে যেন তুমি আমার এলাকা দখল করতে না পারো। তো আমি তো আমার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিব, সেটা কি কি, তুমি তোমার সামরিক শক্তি বা কোনো ধরনের গোলা বারুদ অস্ত্র আনতে পারবা না, কারণ যে কোনো সময় তো আমি একটু মানে আমার মনোযোগ অন্যদিকে গেলেই তুমি অস্ত্র নিয়ে আমার এলাকা দখল করে ফেলতে পারো। তো নবাবের এরকম নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তারপরে ওই ব্রিটিশরা কি করেছিল দেখো, কাশিমবাজার কুঠিতে তারা হচ্ছে গোলা বারুদ আমদানি করে নিয়ে এসেছিল গোলা বারুদ, আর কলকাতার আশপাশে যেসব গ্রাম ছিল গ্রামের পর গ্রাম তারা দখল করে নিয়েছিল, দুর্গের সামরিক শক্তি তারা বৃদ্ধি করেছিল। আর কৃষ্ণবল্লভ যে নবাবের সাথে খুব বেশি একটা অন্যায় করেছিল, যার কারণে কৃষ্ণবল্লভকে নবাব তার দরবার থেকে বিতাড়িত করে। তো
নবাব যাকে বিতাড়িত করলো, ইংরেজরা কি করলো, সেই কৃষ্ণবল্লভকে আশ্রয় দিল। তো এটা তো স্বাভাবিকভাবেই নবাবের একটু রাগ হওয়াটা স্বাভাবিক। তো এই অপরাধগুলোর জন্যই মূলত সেই দুর্গ নবাব সৈন্যরা দখল করে নিয়েছিল। ঠিক আছে, বাংলায় বাণিজ্য করার অনুমতি দেন ফররুখ সিয়ার। ঠিক আছে, বাংলায় তাদেরকে বাণিজ্য করার অনুমতি দেয় কে? ফররুখ সিয়ার 1717 সালে। ড্রেকের বাড়ি কামান দিয়ে উড়িয়ে দিতে রায়দুর্লভকে আদেশ দেওয়া হয়। ঠিক আছে, ওই যে রজার ড্রেক, তার বাড়িটা কামান দিয়ে উড়িয়ে দিতে রায়দুর্লভকে আদেশ দেওয়া হয়। এরপরে দেখো, মানিকচাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করা হয়। সেটা কেমন? যে মানিকচাঁদ কিন্তু ছিল হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার খুবই বিশ্বস্ত একটা মানুষ, এবং মানিকচাঁদ আসলেই শেষ পর্যন্ত সিরাজউদ্দৌলার পক্ষে লড়াই করেছিল। ঠিক আছে, তো কলকাতা যেহেতু তারা নিজেদের, ফোর্ট উইলিয়াম দুর্গ তারা নিজেদের করে নিল, কলকাতা নিজেদের করে নিল। তো নেওয়ার পরে কি করলো, যে ওই যে মানিকচাঁদ নবাবের যে বিশ্বস্ত ছিল, সেই মানিকচাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করা হয়। তবে উমিচাঁদ ইংরেজদের পক্ষে কাজ করানোর জন্য তাকে হাত করে নেয়। সরি, মানিকচাঁদ নবাবের বিশ্বস্ত ছিল না। ঠিক আছে, কথায় আমি গুলিয়ে ফেলেছি। মানিকচাঁদও কিন্তু নবাবের বিরোধিতা করেছিল। এবং দেখো, নবাব যাকে বিশ্বাস করলো, মানিকচাঁদকে নবাব বিশ্বাস করে কত বড় একটা দায়িত্ব দিল, একদম দেওয়ান নিযুক্ত করে দিল কলকাতার। কিন্তু সে কি করলো, টাকার কাছে একদম সবকিছু তার মানে মানবিক মূল্যবোধকে বিসর্জন দিল। উমিচাঁদ কি করলো, সেই মানিকচাঁদকে হাত করে নিল। এর জন্য উমিচাঁদ ইংরেজদের নিকট চিঠি পাঠায়। দেখো, চিঠি পাঠায় কেন? উমিচাঁদ ইংরেজদেরকে যুক্তি দেখালো যে নবাবকে ঘায়েল করতে হলে, আপনাদের আবার এখানে ফিরে আসতে হলে, ওইখানকার যে দেওয়ান আছে তাকে, বা ওইখানকার যে দায়িত্ব আছে তাকে আগে আমাদের হাতে আনতে হবে। ঠিক আছে, তো দায়িত্ব আছে মানিকচাঁদ, তো মানিকচাঁদকে আমাদের হাতে আনতে হবে। এই কারণে উমিচাঁদ কি করলো, ইংরেজদেরকে পরামর্শ দিল, এবং পরামর্শ দিয়ে একটা চিঠি পাঠায়, যেখানে মানিকচাঁদের জন্য 12,000 টাকা ও উমিচাঁদের পারিশ্রমিক বাবদ 5,000 টাকা দাবি করে। অর্থাৎ টোটাল এই 20,000 টাকা দাবি করে, যে এর জন্য আমার 20,000 টাকা লাগবে। 12,000 টাকা আমি মানিকচাঁদকে দিব, তাহলে সে আমাদের হয়ে কাজ করবে। আর আমি যে এত কিছু করলাম, আমার তো একটা পারিশ্রমিক আছে না, আমাকেও 5,000 দিতে হবে। উমিচাঁদ লাহোর থেকে বাংলাদেশে এসেছে অর্থ উপার্জনের জন্য। অর্থাৎ উমিচাঁদের পজিশনটা মানে ব্যাখ্যা করা হচ্ছে যে উমিচাঁদ যখন লাহোর থেকে বাংলাদেশে এসেছিল, তখন উমিচাঁদের কোনো কিছুই ছিল না, অর্থ উপার্জনের জন্য সে বাংলায় এসেছিল। এবং পরবর্তীতে কিন্তু উমিচাঁদ অনেক মানে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকার মালিকও হয়েছিল। ইংরেজরা যে ব্যবসার জন্য এসেছিল, তার জন্য কি হতো, যে দালালের প্রয়োজন হতো, যে আমি এটা বিক্রি করব, এখন কেউ তো জানে না আমি এটা বিক্রি করি। তো উমিচাঁদ কি করলো, ধরো যে আমি বিক্রি করবে এই খবরটা জনে জনে সবাইকে বলে দিল যে উনি এটা বিক্রি করবে, এটা কিনো, অর্থাৎ দালালি করতো। এইগুলা করে সেই সময় কিন্তু দালালের প্রয়োজন ছিল। তো এইগুলা করে সে বিপুল পরিমাণে টাকার মালিক হয়। ইভেন নবাব সিরাজউদ্দৌলা বিভিন্ন প্রয়োজনে তার কাছ থেকে কিন্তু টাকা ধার নিয়েছিল। ঠিক আছে, মানিকচাঁদ পরবর্তী সময়ে সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করায় 10 লক্ষ টাকার বিনিময়ে জেলখানা থেকে মুক্তি পায়। অর্থাৎ সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করে মানিকচাঁদ, যেহেতু সে ইংরেজদের পক্ষে কাজ করেছিল, এটা জেনে যায়, তাকে বন্দী করা হয় এবং পরবর্তীতে 10 লক্ষ টাকার বিনিময়ে মানিকচাঁদকে মুক্ত করে দেওয়া হয়। আচ্ছা, অয়ন বলছে 12 + 5 20। আচ্ছা, আমি মনে হয় 20 বলেছি না, এটা কিন্তু 20 হবে না। ঠিক আছে, এই যে 12,000 আর এই 5,000 আমি 20 বলেছি, কিন্তু 20 হবে না, আমি খুবই দুঃখিত। কলকাতা ও
অভিযানের সব খরচ বহন করবে ইংরেজরা, সিরাজ এই আদেশ দেন। অর্থাৎ কলকাতা যে অভিযান চলবে সেটা সব খরচ ইংরেজদেরকে দিতে হবে। যেহেতু ইংরেজরা সেখানে মানে ব্যবসা বাণিজ্য শুরু করেছিল, তাহলে ইংরেজদেরকেই দিতে হবে, কিন্তু তারা কিন্তু পরবর্তীতে সেটা দেয় না। কৃষ্ণবল্লভ বিষয়ে রাজবল্লভের সাথে সিরাজ মিটমাট হওয়ায় কৃষ্ণবল্লভকে ছেড়ে দেওয়া হয়। কৃষ্ণবল্লভকে যে তারা আশ্রয় দিল, ইংরেজরা যে আশ্রয় দিল, এই কারণে তো নবাবের রাগ হয়েছিল যে কেন তারা এটা করলো। কিন্তু পরবর্তীতে কি হয় দেখো, রাজবল্লভের সাথে মিটমাট হয়ে যায় এই কৃষ্ণবল্লভকে আশ্রয় দেওয়ার ব্যাপারটা। এই কারণে কৃষ্ণবল্লভকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। সিরাজ মুর্শিদাবাদে যাওয়ার সময় হলওয়েল, ওয়াটস ও কলেটকে নিয়ে যায়। তাহলে দেখো সিরাজ মুর্শিদাবাদে যাওয়ার সময় কাকে কাকে নিয়ে যায়? হলওয়েল, ওয়াটস এবং কলেটকে নিয়ে যায়। তবে সেখানে গিয়ে নানান ওয়াদার বিনিময়ে তাদের মুক্তি দিয়ে দেয়। এদের মধ্যে ওয়াটস আলীনগরের সন্ধি অনুসারে সিরাজের দরবারে কোম্পানির প্রতিনিধি হিসেবে ছিল, কিন্তু সে গুপ্তচর বৃত্তির কাজ করে, অর্থাৎ গোপনে গোপনে সে হচ্ছে যে খবর পাচার করে, গুপ্তচর বৃত্তি করে। ঠিক আছে, দেখো প্রত্যেকেই তার মানে সিরাজউদ্দৌলা যাদেরকে বিশ্বাস করেছিল ম্যাক্সিমামে কি করেছিল, সেই বিশ্বাসঘাতকতা করেছিল, বিশ্বাসের মূল্য রাখে নাই। তো এই ছিল হচ্ছে মোটামুটি প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, তাই না? তাহলে এটা কি মোটামুটি ক্লিয়ার? আমি একটু সারমর্মটা বলি যে কি ছিল। নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে নিল এবং সেখানে দেওয়ান নিযুক্ত করলো মানিকচাঁদকে। কিন্তু পরবর্তীতে উমিচাঁদ এমন একটা মানুষ ছিল যে টাকার জন্য সবকিছু করতে পারতো। সে কি করলো, যে মানিকচাঁদকে হাত করে নিল। ঠিক আছে, এবং মানিকচাঁদকে হাত করে নেওয়ার জন্য সেই পারিশ্রমিক বাবদ সে 12,000 টাকা চায় এবং নিজের পারিশ্রমিক বাবদ 5,000 টাকা চায়। এর পরবর্তীতে কি করে, সিরাজের সৈন্যরা কোন সৈন্যদেরকে গ্রেফতার করে নিয়ে যায় তাদের কয়েদখানায়, এবং পরবর্তীতে আবার মিটমাট হয়ে যায় বিভিন্ন বিষয়ে, অনেকে আবার ছাড় পেয়ে যায়, কারণ সিরাজউদ্দৌলা বারবারই তাদেরকে ক্ষমা করেছে। এ কারণে কিন্তু তার পরিণতিটা খুব বেশি ভয়াবহ হয়েছিল। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য তোমাদের কাছে ক্লিয়ার কিনা ঘটনাটা? মোহাম্মদ আলামিন বলছে আপু একটা কোশ্চেন বলে ফেলো। নওরিন বলছে ক্লিয়ার, নুসরাত বলছে ক্লিয়ার আপু, মৌমিতা বলছে ক্লিয়ার। আচ্ছা, ঋতু বলছে ক্লিয়ার, সিফাতো বলছে ক্লিয়ার। তাহলে মোটামুটি প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কি কি ঘটেছিল আমরা ক্লিয়ার। এবার দেখো প্রথম অঙ্কের 2 নাম্বার দৃশ্যে কি হয়, ফোর্ট উইলিয়াম জাহাজ। তারা তো ওই যে পালিয়ে এসেছিল না নৌকায় করে পালিয়ে এসে তারা ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নিয়েছিল। ইংরেজ ওই রজার ড্রেক, তারপরে আরো কে জানি পালিয়ে আসলো না, ক্যাপ্টেন ক্লেটন, তারা এসে হচ্ছে ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নিয়েছিল। তো সেখানকার কাহিনী এবার হচ্ছে এখানে বলা হয় যে ফোর্ট উইলিয়াম দুর্গে সিরাজের কাছে পতনের ফলে ইংরেজদের মধ্যে হতাশা দেখা দেয়, যে হেরে গিয়েছে, হতাশা তো আসবেই। এই কঠিন দুঃসময়ের জন্য ইংরেজরা একে অপরকে দোষারোপ করতে থাকে। তারা নিজেরা নিজেদের মধ্যে দোষারোপ করে যে তোমার জন্য এইটা হলো, ও আবার একে বলে যে না তোমার জন্য হলো, নিজেরাই নিজেদেরকে দোষারোপ করে। এমনকি ইংরেজ মহিলারাও নেতৃত্ব স্থানীয় ইংরেজদের কটাক্ষ করে। ইংরেজ যেসব মহিলারা ছিল তারাও সেই বড় বড় নেতাদেরকে কটাক্ষ করে। ঠিক আছে, দেখো এই যে প্রথম অঙ্কের 2 নাম্বার দৃশ্যে প্রথমে কি হয় দেখো, নবাবের আদেশ অমান্য করে রজার ড্রেক কৃষ্ণবল্লভকে আশ্রয় দেয়। আগেই বলেছি কৃষ্ণবল্লভকে কোন একটা কারণে নবাব তার সৈন্য থেকে বিতাড়িত করে, কিন্তু ইংরেজরা তাকে আশ্রয় দেয়। তো আশ্রয় দেয় কে? রজার ড্রেক। ঠিক আছে, কৃষ্ণবল্লভকে আশ্রয় দেয় রজার ড্রেক। কৃষ্ণবল্লভকে কেন্দ্র করে ড্রেক নবাবকে উদ্ধত ভাষায় চিঠি দেয়, মানে অত্যন্ত উগ্র ভাষায় চিঠি দেয়। এ নিয়ে ইংরেজদের মধ্যে বাকবিতণ্ডা হয়, অর্থাৎ নিজেরা তো নিজেদের
এদের দোষারোপ করছিল। এবার মনে করো ওই যে রজার ড্রেক যে নবাবকে এত কঠিন ভাষায় চিঠি দিল, এই কারণে আবার অন্যরা বলল যে তুমি চিঠি দিয়েছিলে বলে আজকে এই পরিণতি। অর্থাৎ একজন অন্যজনকে এভাবেই দোষারোপ করছিল। ড্রেকের মতে ইংরেজ আধিপত্য সহজেই শেষ হয়ে যাবে না। ড্রেক তখন বলছে যে আমাদেরকে বিতাড়িত করেছে ঠিক আছে, কিন্তু ইংরেজ আধিপত্য এত সহজে শেষ করা সম্ভব না। আসলেই কিন্তু সম্ভব হয়েছিল না। এই জাহাজটি এখন কলকাতার দুর্গ, যা শাসন করছে ইংরেজরা। অর্থাৎ ওই যে ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে, ফোর্ট উইলিয়াম একটা জাহাজে তারা আশ্রয় নেয়। এবার ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে যেহেতু বিতাড়িত হয়েছে, তাই ওই জাহাজেরই নাম দেয় যে এটাই ফোর্ট উইলিয়াম জাহাজ, এবং এটাকেই মনে করা হবে ফোর্ট উইলিয়াম দুর্গ, অর্থাৎ কলকাতার ওই দুর্গ, এবং এটাকে শাসন করছে ইংরেজরা। ঠিক আছে, অর্থাৎ তারা কিন্তু হার মেনে নেয়নি। কিলপ্যাট্রিক ও মার্টিন কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী ছিল। কিলপ্যাট্রিক ও মার্টিন, ঠিক আছে, এই কিলপ্যাট্রিক ও মার্টিন ওই যে দেখো নিজেরা নিজেদের মধ্যে দোষারোপ করছিল, ঠিক তেমনি কিলপ্যাট্রিক ও মার্টিনও কোনো একটা কারণে দোষারোপ করেছিল। তখন আবার তাকে বলা হয়েছিল তুমি এত কথা বলো কেন, তুমি তো 70 টাকা বেতনের কর্মচারী, কিন্তু তোমরা পাও কত? আসলে কি 70 টাকা পাও? তোমরা প্রত্যেকেই কি 20,000 টাকার কম নাই, কারোর ব্যাংক ব্যালেন্স তোমাদের 20,000 টাকার কম নাই। সেই সময় 20,000 টাকা মানে বিশাল ব্যাপার, ইভেন 70 টাকা মানেও কিন্তু অনেক বড় ব্যাপার। তো তখন ওই যে দোষারোপ করছে, তখন আবার যাকে দোষারোপ করছে সে আবার রেগে গিয়ে বলছে তুমি যে আমাকে দোষারোপ করছো, আজ তো তুমি 20,000 টাকার মালিক হয়েছো, কিন্তু তোমার তো হচ্ছে যে বেতন 70 টাকা, তাই না? এইটা কিন্তু একটা কাহিনীর সাথে মিলে যায়, কিন্তু আমি বলবো না কোন কাহিনী। তোমরা যদি বুঝে থাকো তাহলে তো ভালো। আচ্ছা, উমিচাঁদের অনুমতি পেলেই কলকাতার পাশে জঙ্গল কেটে ইংরেজরা হাট বাজার বসিয়ে দিবে। ঠিক আছে, উমিচাঁদ তো মনে করো দুই পক্ষের কাজ করতেছে, তো উমিচাঁদ বলবে যে কখন একটু সুযোগ হয়েছে আপনারা কাছে আসেন, নবাব এখন একটু শান্ত, আপনারা আসেন। এইভাবে উমিচাঁদ তো খবর সরবরাহ করতো, তাই না? তো ইংরেজরাও বসেছিল যে উমিচাঁদ মোটামুটি একটু যদি খবর দেয় তাহলে ওরা কলকাতার পাশে জঙ্গল কেটে ইংরেজদের হাট বাজার বসিয়ে দেবে। অর্থাৎ একবারেই তো কলকাতার মধ্যে ঢুকতে পারছে না, আশপাশে আগে ঢুকবে, তারপর আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবে। ইংরেজদের মতে দেশীয় কদ্দারদের 10 হাত পূরণ করতে সমস্যা নেই, সমস্যা হলো যদি নিজেদের মধ্যে বখরা নিয়ে বিরোধ না দেয়। দেশীয় কদ্দারদের মানে হচ্ছে যে এটা বোঝানো হচ্ছে যে দেশীয় যে সমস্ত খরিদ্দার, ঠিক আছে, এদেরকে মোটামুটি হচ্ছে যে ম্যানেজ করা যাবে, কিন্তু ম্যানেজ করতে একটু সমস্যা হতে পারে নিজেরাই নিজেদের মধ্যে, যে কাকে কত টাকা দেওয়া হবে এইটা নিয়ে সমস্যা হতে পারে, কিন্তু দেশীয় ওদেরকে ম্যানেজ করা যাবে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কের 2 নাম্বার দৃশ্য ক্লিয়ার হয়ে গেল। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য কোথায় ছিল? ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করলো, তারপরে কি করলো, ওখান থেকে ইংরেজরা পালিয়ে আসলো। 2 নাম্বার দৃশ্যে দেখো এবার পালিয়ে এসে তারা আশ্রয় নিল একটা জাহাজে। তো ইংরেজরা একদম হার না মানা একটা জাতি, মানে তারা জিতবেই এরকম একটা ইয়ে। তো যেহেতু তারা ফোর্ট উইলিয়াম দুর্গতে পরাজয় বরণ করেছে, এখন তারা যেই জাহাজে উঠেছে কূট কৌশল করার জন্য, আবার কলকাতায় প্রবেশ করার জন্য, সেই জাহাজেরই তারা নাম দিয়ে দিল ফোর্ট উইলিয়াম জাহাজ। এবং তারা বলছে যে ফোর্ট উইলিয়াম দুর্গতে আমরা হেরেছি তো কি হয়েছে, এই জাহাজটাই এখন ওই ফোর্ট উইলিয়াম দুর্গ, এই জাহাজটাই এখন কলকাতা, এবং এটাকে শাসন করছে হচ্ছে ইংরেজরা। এবং তারা আরো বলছে যে আমরা হার মানবো না, আবার আমরা কলকাতায় প্রবেশ করব, উমিচাঁদ যদি একটু সিগন্যাল দেয় তাহলে আমরা কলকাতার আশেপাশে বন জঙ্গল কেটে ব্যবসা বাণিজ্য শুরু করে দিব। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক একদম ক্লিয়ার? প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক ক্লিয়ার কিনা? প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক ক্লিয়ার কিনা? নাজিয়া নিপা বলছে জি আপু বুঝতে পারছি, থ্যাংক ইউ। নীল আলোর মুগ্ধতা বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সাদিয়া বলছে ক্লিয়ার আপি। নওরিন বলছে জি আপু ক্লিয়ার। আছে, ঠিক আছে।
এবার দেখো 3 নাম্বার দৃশ্য কি হলো। 3 নাম্বার দৃশ্যটা এমন একটা জায়গায়, সেটা হচ্ছে ঘসেটি বেগমের বাড়িতে বর্ণনা করা হয়েছে। সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগমের বাড়িতে ষড়যন্ত্র চলতে থাকে। শুধু কি ফোর্ট উইলিয়াম জাহাজে ষড়যন্ত্র চলে না, ঘসেটি বেগমও তো প্রচন্ড ক্ষমতা লোভী এবং সিরাজের প্রতি ছিল তার তীব্র রাগ। এই কারণে তার বাড়িতেও কিন্তু ওই যে যারা সিরাজের বিপক্ষে কাজ করছে, ধরো যে উমিচাঁদ, মানিকচাঁদ বা আরো যারা আছে, তারাও কিন্তু ওই ঘসেটি বেগমের বাড়িতে সবার আখড়া ছিল। মীর জাফর সবার আখড়া ছিল হচ্ছে ঘসেটি বেগমের বাড়িতে। সবাই এসে ওইখানে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হতো। তো এমনই একটা দিন ছিল যে সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগমের বাড়িতে ষড়যন্ত্র চলতে থাকে। সেখানে সিরাজের প্রধান গুপ্তচর নারায়ণ সিং, ঠিক আছে, নারায়ণ সিং, সিরাজের প্রধান গুপ্তচর কে ছিল? নারায়ণ সিং। সে কি করলো? ছদ্মবেশ নিল, অর্থাৎ সে খবর সরবরাহের চেষ্টা করত, ঠিক আছে। তো সেই নারায়ণ সিং যে সিরাজের প্রধান গুপ্তচর, সে একটা মেয়ের ছদ্মবেশ নিয়েছিল। ছদ্মবেশ নিয়ে ঘসেটি বেগমের সেই সভাতেও ঢুকে গিয়েছিল এবং সে একটা নকল নাম নিয়েছিল, ছদ্মনাম নিয়েছিল রাইসুল জুহালা, ঠিক আছে। সেখানে তাকে প্রশ্ন করা হয় যে কে তুমি, তখন সে নাম বলে রাইসুল জুহালা, কিন্তু প্রকৃতপক্ষে সে কিন্তু ছিল নারায়ণ সিং। সভা চলাকালে হঠাৎ সিরাজ চলে আসে এবং মতিঝিলের সভা চিরতরে ভেঙে দেয়। মতিঝিল কি জানো? মতিঝিল হচ্ছে ঘসেটি বেগমের যে বাড়ি, সেই বাড়িটির নাম ছিল মতিঝিল। তাহলে ঘসেটি বেগমের বাড়ির নাম কি ছিল? মতিঝিল। তো সিরাজের প্রধান যে গুপ্তচর নারায়ণ সিং, সে কি করে? ঘসেটি বেগমের বাড়িতে যে ষড়যন্ত্র চলে সেটা সে নস্যাৎ করার জন্য এবং সব জেনে যাওয়ার জন্য সে কি করে? ছদ্মবেশে রাইসুল জোহালা, একটা মেয়ে সেজে, সেটা ছদ্ম নাম নিয়ে সেই সভায় প্রবেশ করে এবং সেই খবর পেয়ে সিরাজও চলে আসে, এসে সেই মতিঝিলের সভা চিরতরে ভঙ্গুর করে দেয়, ঠিক আছে। যে সে বলে আজ থেকে মতিঝিল আর কোনো ধরনের সভা চলবে না, ঠিক আছে, যে মতিঝিল আর কোনো ধরনের মানে কোনো ষড়যন্ত্র চলবে না, মতিঝিল আর কেউ আসবেও না। তো এই বলে কি করে যেন সিরাজউদ্দৌলা মতিঝিল সম্পূর্ণ বন্ধ করে দিয়ে ঘসেটি বেগমকে নিয়ে চলে আসে তার বাড়িতে, যাতে ঘসেটি বেগম অন্যদের সাথে আর যোগাযোগ করতে না পারে। আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোপ শুকনো রাখেন, আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতেই হাড়ির কালি মেখে গুলবাঘা বনে যায়। আমি দৌলতের পূজারী, দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়। কথাগুলো বলেছিল উমিচাঁদ। দেখো, উমিচাঁদ এতটাই টাকা লোভী ছিল যে সে বলছে যে টাকা বা অর্থ আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের থেকেও বড়। অর্থাৎ ভগবান তার সৃষ্টিকর্তার থেকেও তার কাছে ধন দৌলত এগুলো অনেক বড়। উমিচাঁদ কিন্তু এই কথা বলেছিল এবং শেষে কি হয় জানো? উমিচাঁদের পরিণতি অনেক খারাপ হয়। সে একটা টাকার চুক্তি করে, ইংরেজরা বলে টাকাটা দিবে, কিন্তু শেষে গিয়ে আর দেয় না। তো সে কিন্তু শেষে পাগল হয়ে যায় টাকার জন্য এবং সে মারা যায়। তাহলে দেখো কি হয় যে উমিচাঁদ বলছে, ইংরেজদেরকে বলছে যে আপনারা তো বড় বড় কাজ করেন, তারপরেও আপনাদের কোনো নাম হয় না, অথচ আমি কোনো কাজ না করে একটু গেলেই সেখানে আমার নাম হয়ে যায় যে আমিই সবকিছু করে ফেলেছি। তো এরকম একটা কথা বোঝানোর জন্য সে একটা প্রবাদ ব্যবহার করেছে যে আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোপ শুকনো রাখেন, অর্থাৎ আপনারা এত বড় বড় কাজ করেও আপনাদের কোনো নাম থাকে না, আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতেই হাড়ির কালি মেখে গুলবাঘা বনে যায়। অর্থাৎ আর আমি সেই কাজ না করে ওই কাজের ধারের কাছে গেলেও আমার নামই হয়ে যায় যে আমি সবকিছু করে ফেলেছি। শওকত জং নবাব হবেন নামমাত্র। শওকত জং কে যেন? ওই যে ঘসেটি বেগম যে একরামউদ্দৌলা, সিরাজউদ্দৌলার ভাইকে যে পালক হিসাবে নেয়, কিন্তু পরবর্তীতে ঘসেটি বেগম চাই যে একরামউদ্দৌলা নবাব হলে সে রাজমাতা হবে, কিন্তু একরামউদ্দৌলা তো বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যায় খুব অল্প বয়সে। তো পরবর্তীতে ঘসেটি বেগমের তো রাজমাতা হতেই হবে, সে একটা পালক ছেলে নেয়, সেই ছেলের নাম থাকে শওকত জং এবং সে প্রচন্ড রকমের মাতাল, সারাদিন মাতলামি করে, মদ খেয়ে পড়ে থাকে, অর্থাৎ সে কোনো কাজের ছিল না। তাই তারা অর্থাৎ বাকিরা আবার বলা বলি করছে, সেই উমিচাঁদ বা আদার্স যারা আছে তারা আবার বলা বলি করছে যে সিরাজের যদি পতন হয়ে যায় তাহলে ওই যে ঘসেটি বেগমের জন্য যদি শওকত জং নবাব হয়ও, সে নামমাত্র নবাব হবে, কারণ
শওকত জঙ্গের তো আসলে নবাবী নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে মদ খেয়ে নাচে গানেই মরতো, তাহলে কি মূলত তার পেছনে হচ্ছে যে রাজ্য চালাবে ঘসেটি বেগমই, ঠিক আছে। আসল কর্তৃত্ব দেখাবে ঘসেটি বেগম, আর ঘসেটি বেগমের নামে দেশ চালাবে রাজবল্লভ, ঠিক আছে। রাজবল্লভের সাথে আবার ঘসেটি বেগমের খুব ভালো সম্পর্ক ছিল, রাজবল্লভের সাথে ঘসেটি বেগমের খুব ভালো সম্পর্ক ছিল। তো তারা বলতেছে নিজেরা দেখো, যে বিশ্বাসঘাতকতা করে অন্যের সাথে, সে কিন্তু তাকেও কিন্তু কোনো না কোনো ভাবে অন্যরা আবার ভাবে যে ও তো ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে কতক্ষণ। তো এই ঘসেটি বেগম, মীর জাফর বা আদার্স যারা ছিল, তারা নবাবের সাথে বিশ্বাসঘাতকতা তো করেছিলই, ইভেন তারা আবার নিজেরাও নিজেদেরকে বিশ্বাস করতো না যে ও তো নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে কতক্ষণ, ঠিক আছে। তো জগৎ শেঠ যে এমনই একজন হচ্ছে ক্ষমতা লোভী ছিল, সে আবার বলছে যে সে নবাব যদি নেমে যায় সিংহাসন থেকে, শওকত জং যদি নবাব হয়ও, তাহলে তার পেছনে মূলত রাজ্য চালাবে ঘসেটি বেগম। কিন্তু ঘসেটি বেগম কে রাজ্য চালাবে, মূলত রাজ্য চালাবে রাজবল্লভ, কারণ সে ঘসেটি বেগমকে সামনে রাখবে, ঠিক আছে, কিন্তু পেছন থেকে সে যা বলবে সেটাই ঘসেটি বেগম করবে। তোমরা বুঝতে পেরেছো? রায়দুল্লভ পদাধিকার বলে একটা একরার নামায় স্বাক্ষর চান, জগৎ শেঠ আসল ও লাভ মিলিয়ে কার্যনামায় স্বাক্ষর চান। অর্থাৎ তারা হচ্ছে যে বিভিন্ন কাজ করবে, টাকার বিনিময়ে করুক, বা আমি যদি এই কাজটা করি তাহলে আমাকে রাজ্যের কতটুকু দেওয়া হবে, তো এইগুলা তারা নিজেরা ঠিক করে যে আমি এত % পাবো বা আমাকে এত টাকা দেওয়া হবে, এবং এগুলো ঠিক করে তারা একদম দলিল বানিয়ে সেখানে স্বাক্ষর করে নিতে চায়, ঠিক আছে। শওকত জংকে সিরাজ বিদ্রোহী ঘোষণা করে মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠানোর ব্যবস্থা নেয়। অর্থাৎ শওকত জং যে রাজ্য চাইছে এটা সিরাজ বুঝতে পারে, তখন সে কি করে, তাকে বিদ্রোহী ঘোষণা করে, অর্থাৎ কাইন্ড অফ হচ্ছে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে না, সেরকমই একটা ব্যাপার। তাকে বিদ্রোহী ঘোষণা করে মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠানোর ব্যবস্থা নেয়। মোহনলাল কিন্তু সিরাজের খুব বিশ্বস্ত একজন মানুষ ছিল, ঠিক আছে। রায়দুল্লভকে মোহনলালের অনুগামী হওয়ার জন্য প্রস্তুতি নিতে বলে। উমিচাঁদের মতে সিরাজের নবাবী নির্বিঘ্ন না হলে সবার স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। উমিচাঁদের মতে সিরাজের নবাবী নির্বিঘ্ন না হলে, অর্থাৎ সিরাজ যদি একদম স্বাভাবিকভাবে রাজ্য পরিচালনা করে, তাহলে সিরাজের পেছনে যারা আছে, এই যে উমিচাঁদ, জগৎ শেঠ বা ঘসেটি বেগম, মীর জাফর, এদের কারোর তো স্বার্থ সিদ্ধি হবে না, তারা যেটা চাইছে সেটা হবে না। তাহলে তারা যেটা চাইছে সেটা করার জন্য সিরাজকে আগে সরাতে হবে সিংহাসন থেকে। তাই এইটা বোঝানোর জন্যই বলছে যে সিরাজের শাসনটাকে যদি নির্বিঘ্ন আমরা না করি, অর্থাৎ উচ্ছেদ যদি না করি, তাহলে আমাদের কারোর স্বার্থ সিদ্ধি হবে না। তাহলে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য টোটালি তোমরা ক্লিয়ার কিনা আমাকে জানবা। একদম একটা অঙ্ক কিন্তু আমরা শেষ করে ফেলেছি 4টা অঙ্কের মধ্যে। আপুর আইডির নাম, আচ্ছা শুনো, তোমাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে, এইখানে মনে করো তোমরা আমাকে পেলে না, তখন হচ্ছে তোমরা বাংলা শিখন রিয়াপু এই পেজে তোমরা কিন্তু সবসময় আমাকে পাবে, ঠিক আছে। কারোর কোনো প্রশ্ন থাকলে যদি তোমরা এখানে কোশ্চেনটা করতে না পারো বা পরবর্তীতে পড়তে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করো, তাহলে তোমরা হচ্ছে এইখানে আমাকে পাবে। আচ্ছা, মিতু বলছে জি আপু ক্লিয়ার।
ঠিক আছে, সবাই ক্লিয়ার? আমি তো তোমাদেরকে সামারি বলছি, কিন্তু তোমাদেরকে তো বই অবশ্যই পড়তে হবে। তোমাদেরকে দৃশ্যগুলো মোটামুটি বুঝিয়ে দিচ্ছি, কাহিনী বুঝিয়ে দিচ্ছি, যাতে এত বড় কাহিনীটার আগে যদি তোমরা একটু ছোট করে জানো তাহলে তোমাদের সেটা পড়তে সুবিধা হবে। ঠিক আছে, কাহিনীটা আমি মোটামুটি ছোট করে বলছি, এরপরে পড়তে গেলে দেখবা ভালো লাগছে। ঠিক আছে, সিরাজউদ্দৌলা কি পুরোটা শেষ করবেন? হ্যাঁ, শেষ করব। নাজিয়া নিপা বলছে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। জাহান বলছে আপু বলেন আজকে। হ্যাঁ, শেষ করব ইনশাআল্লাহ। শেষ করার তো ইচ্ছা আছে। আচ্ছা, বাংলা শিখন। ইয়া আপু না, শৈশব সাহা বলছে আমার নাম ইয়া না, আমার নাম হচ্ছে রিয়া। ঠিক আছে, এবার দেখো আমরা 2 নম্বর অঙ্কে চলে এসেছি। 2 নম্বর অঙ্কের প্রথম দৃশ্য নবাবের দরবার। সিরাজের দরবারে একজন লবণ চাষির উপর ইংরেজরা, দেখো লবণ চাষ করতে কিন্তু প্রচন্ড রকমের কষ্ট হয় এবং এটা অত্যন্ত পরিশ্রমের একটা কাজ। তো বাংলার এসব যারা লবণ চাষ করত তারা এত কষ্ট করে লবণ চাষ করত, কিন্তু ইংরেজরা কি করতো জানো? সেই পরিশ্রমের ন্যায্য মূল্য তারা দিত না, খুবই স্বল্প মূল্যে তাদের কাছ থেকে লবণ নিয়ে নিত। এই কারণে লবণ চাষ করতে কৃষকরা চাইতো না, মানে লবণ চাষিরা চাইতো না লবণ চাষ করতে, কিন্তু ইংরেজরা কি করতো? তাদেরকে নির্মমভাবে অত্যাচার করতো, যে না কেন তুমি করবে না, তোমাকে করতে হবে লবণ চাষ। ঠিক আছে, এরকমই একটা নির্যাতনের কথা এখানে বলা হয়েছে। একজন লবণ চাষী যে কিনা ইংরেজরা তার বউকে ধর্ষণ করে মেরে ফেলে এবং তার উপরে অত্যাচারের কথা এখানে বলা হয়েছে, যে সিরাজের দরবারে একজন লবণ চাষীর উপর ইংরেজদের অত্যাচারের কথা তুলে ধরা হয়। এখানে তার বউকে মেরে ফেলে এবং তার হাতে পায়ে সব কাটা ফুটানো হয়, অর্থাৎ তাকে খুব নির্মমভাবে অত্যাচার করে। এটাই সিরাজের দরবারে এসে সে তার অভিযোগটা জানায়। দরবারে সিরাজ তার সভাসদদের সমালোচনা করে। তার এই অভিযোগ শুনে নবাব সিরাজ তো অনেক ক্ষেপে যায়, যে আমারই দরবারে, আমারই রাজ্যে, আমার প্রজাদের উপরে এত অন্যায় অত্যাচার ইংরেজরা এসে করে যায়, এটা তো সে মানতে পারে না। তখন যাদের দায়িত্ব, যে নবাব, সে তো সব জায়গায় গিয়ে দেখে না, তাই না? সভায় যারা সভাসদ থাকে তাদের উপর দায়িত্ব থাকে। তো এই কারণে ওই অভিযোগ শুনে সে তার সভাসদদের উপরে প্রচন্ড রকমের ক্ষেপে যায়। ঠিক আছে, যে অন্যরা এমন নির্যাতন করে আমার প্রজাকে, এটা কিভাবে হলো? এতে অনেকেই ক্ষিপ্ত হয়ে যায়। ওই যে নবাব তার সভাসদদের উপরে মানে রাগটা দেখায়, যে তোমরা থাকতে এইসব কি করে হলো। এর কারণে নবাবের বকাবকিতে সভাসদের ওরাই আবার উল্টো নবাবের উপরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা আরো বেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়, যে না, নবাবকে এবার সরাতেই হবে। ঠিক আছে, সভাসদদের থেকে বিভিন্ন বিষয়ে শপথ নেওয়া হয়, যে নবাব সিরাজউদ্দৌলা সভাসদদের কাছে থেকে শপথ নেয়, যে তোমরা শপথ করো যে এই টাইপের বা তোমরা এইগুলা করবে। তারা শপথ করে ঠিকই, কিন্তু কেউ কিন্তু মেনে চলে না। ঠিক আছে, আচ্ছা, নবাব সিরাজউদ্দৌলা। ঠিক আছে, সিরাজউদ্দৌলার কিন্তু আসল নাম সিরাজউদ্দৌলা না, তার একটা বিরাট বড় নাম রয়েছে, পূর্ণ নাম। এটা তোমাদেরকে জানতে হবে এবং সবাই কিন্তু খাতায় তার এই নামটা লিখবা। সেটা হচ্ছে নবাব মনসুর উল মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলিখা মির্জা মোহাম্মদ হায়ত জং বাহাদুর। সিরাজউদ্দৌলার পুরো নাম সবাই খাতায় লিখে ফেলো। ঠিক আছে, সবাই খাতায় লিখে ফেলো সিরাজউদ্দৌলার পুরো নাম এবং খাতায় লিখে আমাকে জানাও। এরপর দেখো কি হয়েছে। লবণ প্রস্তুতকারক লোকটি লবণ বিক্রি না করায়, তার মানে তুমি আমাকে কম টাকায় দাও, আমি তো তোমাকে এই টাকায় বিক্রি করব না, তাই লবণ চাষি লবণ বিক্রি করতে চায় না। তো এই লবণ বিক্রি না করায় কুঠির লোকেরা বাড়িঘর জ্বালিয়ে দেয়, বউকে ধর্ষণ করে হত্যা করে, লোকটার নখের ভেতর খেজুরের কাঁটা ফুটিয়ে দেয়। এর জন্য সিরাজ ওয়াটসের কাছে জবাব চায়, যে তুমি আমার রাজ্যে এসে আমার প্রজাকে এই ধরনের অত্যাচার করার সাহস তুমি কিভাবে পাও, বা তুমি কেন করলে এটা। এই যে নবাব ওয়াটসের কাছে কৈফিয়ত চাই।
লবণের ইজারাদার কুঠিয়াল ইংরেজরা স্থানীয় লোকদের তৈরি সব লবণ 3-4 আনা মন দরে পাইকারি হিসেবে কিনে নেয় ও সেই লবণ এখানেই বসে স্থানীয় লোকদের নিকট 2-2.5 টাকায় বিক্রি করে। দেখো 3-4 আনায় তারা কি করে, লবণ চাষিদের থেকে লবণ কেনে, আবার এইখানকারই লবণ চাষিদের কাছ থেকে 3-4 আনায় লবণ করে, আবার এইখানকার অধিবাসীদের কাছেই একদম 2-2.5 টাকায় বিক্রি করে, মানে একদম দ্বিগুণেরও দ্বিগুণ এরকম একটা ব্যাপার, যে যে একদম স্বল্প মূল্যে তারা কিনে আনে যেই জায়গা থেকে, সেই জায়গারই লোকদের কাছে আবার একদম বিরাট অঙ্কে বিক্রি করে। ঠিক আছে, আপু প্রত্যেকদিন কি ক্লাস হয়? প্রত্যেকদিন কোনো না কোনো বিষয় ক্লাস হয়, তবে বাংলা ক্লাসটা শুক্রবার এবং শনিবারে হয়। 25 ব্যাচে যারা আছো তাদের কি মনে আছে তোমাদের জন্য যে একটা কোর্স নিয়ে এসেছি আমরা, সেটার ক্লাস কিন্তু খুব দ্রুত এই ফেব্রুয়ারির 15 তারিখের পর থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। প্রথম সপ্তাহ থেকে শুরু করার কথা ছিল কিন্তু শুরু করতে পারিনি, তার কারণ তোমাদের ম্যাক্সিমামেরই পরীক্ষা চলছে। তো তোমরা আমাদের কাছে অনুরোধ করেছিলে যে আপু বা ভাইয়া আমাদের এখন পরীক্ষা চলছে, এখন শুরু না করে ফেব্রুয়ারির শেষের দিক থেকে শুরু করেন। তো তোমাদের কথা ভেবেই আমরা পরবর্তীতে শুরু করছি, যাতে তোমরা সবাই ক্লাসটি করতে পারো। এবং এখানে কিন্তু বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্লাস না হবে। তোমরা যারা এই কোর্সে ভর্তি হবে, 25 ব্যাচের জন্য কোর্সটি, তোমরা যারা ভর্তি হবে তোমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করানো হবে, ইংলিশ ফার্স্ট সেকেন্ড এবং বাংলা ফার্স্ট সেকেন্ড, ইভেন রাইটিং পার্ট কিন্তু সহ, অর্থাৎ A to Z একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করানো হবে। টেস্ট পেপার পুরোপুরি সলভ করা হবে এবং সেই সাথে সাথে তোমাদের প্রস্তুতি তোমরা কতটুকু নিতে পেরেছো এটা যাচাই করার জন্য প্রত্যেকটা টপিকের উপরে এক্সাম থাকবে এবং প্রত্যেকটা টপিকের উপরে তোমাদের আমরা স্পেশাল নোট দিয়ে দিব, যেই নোটটা পড়লে তোমাদের জন্য একদম এনাফ। বাংলা ফার্স্ট সেকেন্ড এবং ইংলিশ ফার্স্ট সেকেন্ড নোট পড়লে ইনশাআল্লাহ তোমরা 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা আর দেরি না করে দ্রুত যারা 25 ব্যাচের আছো দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, কারণ প্রথম 50 জনের জন্য রয়েছে 200 টাকা ডিসকাউন্ট। সেটা কি, তোমাদের কিন্তু কোর্সের ফি হচ্ছে 1000 টাকা, কিন্তু প্রথম যে 50 জন ভর্তি হবা তোমরা 799 টাকায় কোর্সটিতে ভর্তি হতে পারবা। এবং তুমি যদি দেরি করে 51তম মানুষটি হয়ে থাকো, 51তম স্টুডেন্ট, তোমাকে কিন্তু 1000 টাকাতেই ভর্তি হতে হবে। ঠিক আছে, এবং তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে সম্পূর্ণ প্রাইভেট গ্রুপে, তোমাদেরকে আলাদাভাবে ক্লাস নেওয়া হবে। এই ক্লাসগুলো কিন্তু ফ্রি ক্লাস থাকবে না, অর্থাৎ সবাই করতে পারবে না, যারা কোর্সটি কিনবে তারাই ক্লাসটি করতে পারবে। তো দেরি না করে তোমরা সবাই ঝটপট ভর্তি হয়ে যাও। এবার দেখো কি বলছে, এটা করেই শেষ করি। দরবারে বসে নবাবের সাথে কি রকম আচরণ করা বিধেয় তাও আপনার স্মরণ নেই। মীর জাফরের প্রতি সিরাজের উক্তি, অর্থাৎ মীর জাফর কি করেছিল জানো, সিরাজউদ্দৌলা যে বকাবকি করলো, যে জবাব চাইলো, তখন আবার মীর জাফর প্রতিবাদ করলো যে আপনি নবাব হয়ে এই ধরনের কাজ কাম করতে পারেন না বা এমন। তখন সিরাজউদ্দৌলা প্রচন্ড রেগে গেল মীর জাফরের উপরে এবং সে বলল যে নবাবের দরবারে বসে নবাবের সাথে এই ধরনের আচরণ আপনি করতে পারেন না। ঠিক আছে, কলকাতায় ওয়ার্স ও ক্লাইভ আলীনগরের সন্ধি খেলাপ করে সিরাজের আদেশের বিরোধিতা করে নন্দকুমারকে ঘুষ দিয়ে ফরাসিদের চন্দননগর আক্রমণ করে। অর্থাৎ সিরাজ যা যা চায়নি তারা ঘুষ টুস দিয়ে মোটামুটি সবাইকে হাত করে সেই সব কাজ যাচ্ছে তাই ভাবে করছে। দরবারের লোকদের প্রতি সিরাজের অনুরোধ করে যে মিথ্যা আশ্বাস দিয়ে যেন সিরাজকে বিভ্রান্ত না করা হয়। দরবারের লোকদের প্রতি অর্থাৎ সিরাজউদ্দৌলার দরবারে যে সমস্ত লোকজন ছিল তাদেরকে সিরাজউদ্দৌলা অনুরোধ করে যে তারা যেন সিরাজউদ্দৌলাকে মিথ্যা আশ্বাস না দেয়, যেটা সত্যি সেটাই যেন জানায়। আলীনগর সন্ধির শর্তানুসারে কোম্পানির প্রতিনিধি হিসেবে ওয়ার্ডসকে আশ্রয় দেওয়া হয়। যেহেতু কোম্পানি আমার এখানে এসেছে, তো কোম্পানির একজন প্রতিনিধিকে আমি আশ্রয় দেব আমার রাজ্যে, তো সেই হিসেবে ওয়ার্ডসকে আশ্রয় দেওয়া হয়। ঠিক আছে, তো
ওয়ার্ডসকে আশ্রয় দেওয়া হয়, কিন্তু সে এখানে বসে গুপ্তচর বৃত্তির কাজ করে, এর জন্য তাকে বের করে দেওয়া হয়। সিরাজউদ্দৌলা কোম্পানির প্রতিনিধি হিসেবে ওয়ার্ডসকে আশ্রয় দিল, কিন্তু সে এখানে বসে গুপ্তচর বৃত্তির কাজ করতো, অর্থাৎ সে দরবারের সব খবরাখবর কি করতো, ইংরেজদের কাছে পাচার করত। এই কারণে পরবর্তীতে আবার ওয়ার্ডসকে রাজ্য থেকে বিতাড়িত করা হয়, অর্থাৎ বের করে দেয়। আজকে হচ্ছে তোমাদের মনে হয় আমি শেষ করতে চেয়েছিলাম কিন্তু আমি শেষ করতে পারলাম না। নেক্সট শুক্রবার তোমাদের আবার ক্লাস হবে, তো সেদিন ইনশাল্লাহ আমি নাটকটা শেষ করব, ঠিক আছে? এ পর্যন্তই হচ্ছে আজকে তোমাদের আমি পড়ালাম, কারণ হচ্ছে বেশি বড় করে পড়ালে আবার ভালো লাগে না, মনোযোগ থাকে না। তো আজকে যতটুকু পড়ালাম দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য পর্যন্ত, তোমাদের এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু জানাবে, এবং তোমাদের কনসেপ্টটা এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার কিনা। ফাতেমা বলছে জি আপু। আচ্ছা, এরপরও যদি তোমরা কোনোভাবে কোনোটা মিস্টেক হয়ে যায়, তো তোমরা, আমি তো আগেই বলেছি, তোমরা এখানে আমাকে সবসময় পাবে। ঠিক আছে, এই পেজে তোমরা সবাই সবসময় আমাকে পাবে। কোনো ধরনের কোনো সমস্যা দেখলে পড়তে গিয়ে আমাকে জানাবে, ঠিক আছে? আপু পরবর্তী ক্লাস কি সিরাজউদ্দৌলা নাটক দিয়ে করবেন? হ্যাঁ, যেটা আমি শুরু করেছি সেটা আমি শেষ করব। আর ইতোমধ্যে বাংলা সেকেন্ড পেপার 25-এর সিলেবাস, যেটা বাংলা সেকেন্ড পেপার, তোমরা যারা আমাদের ক্লাস নিয়মিত করেছো, আমি কিন্তু বাংলা সেকেন্ড পেপার শেষ করেছি। তো আমি চাচ্ছি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পুরোপুরি যেন আমি শেষ করতে পারি। যেহেতু সেকেন্ড পেপার শেষ করেছি, ফার্স্ট পেপারও মোটামুটি শেষ, তো এই নাটক এবং উপন্যাস বাকি রয়েছে, এই দুইটা করালে মোটামুটি 25-এর জন্য শেষ হয়ে যায় না? তো এরপরেই তো আবার 26-এর জন্য আবার শুরু করতে হবে সবকিছু তাদের সিলেবাস অনুযায়ী। তো যে পর্যন্ত পড়িয়েছি এই পর্যন্ত, এবার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পড়বে, ঠিক আছে? পড়ার পরে দেখবে এবার পড়তে ভালো লাগছে। তো তোমরা সবাই ভালো থাকো, পড়াশোনা করতে থাকো ঠিকঠাক। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।